ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মুসলিম ও আরব বিদ্বেষী হামলা বাড়ায় মানবাধিকার সংগঠনের উদ্বেগ। এবং মাদক বিরোধী অভিযানের নামে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ। হংকং থেকে দেশে ফিরে এই গ্রেফতার ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে। আইসিসির পরোয়ানা জারির পর এই ব্যবস্থা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এর মধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এনবিসির তথ্য বলছে, শুধু খনিজ সম্পদের মালিকানা নয়, বরং জেলেনস্কির পদত্যাগের দাবি করতে পারেন ট্রাম্প। এসব হামলার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ওয়াশিংটন বৈঠকের আগেই সৌদি আরবের যুবরাজের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন দুই নেতা। ইউক্রেনের সংকট সমাধানে মধ্যস্থতা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে রুবিও জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে, তবে সমাধানের জন্য কিয়েভ ও মস্কো উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে পরামর্শ দেন তিনি। মার্কিন গণমাধ্যম এনবিসি জানিয়েছে, শান্তি আলোচনায় শুধু ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ নয়, বরং জেলেনস্কির পদত্যাগের দাবি করতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তাদের জানিয়েছেন, শুধুমাত্র খনিজ সম্পদের মালিকানা ইউক্রেন যুদ্ধে মার্কিন সাহায্যের বিনিময়ে যথেষ্ট হবে না। আলোচনায় জেলেনস্কিকেই নমনীয় হতে হবে বলে মনে করেন ট্রাম্প। তবে এই আলোচনার পর ইউক্রেনের শান্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার সহিংসতায় হাজারো মানুষের হত্যাকাণ্ডের তদন্ত করে 30 দিনের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আল শারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। একই দিন কুর্দিদের নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে একটি চুক্তি সই করেন শারা, যেটি অনুযায়ী এসডিএফ এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের ওপর শারা প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হবে। গেল 4 দিন ধরে সিরিয়ায় আসাদপন্থী ও নতুন সরকারপন্থীদের মধ্যে চলা সহিংসতায় হাজারো বেসামরিক মানুষের মৃত্যুর পর ধীরে ধীরে লাতাকিয়া প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। খাদ্য সংকট দেখা দেয় বেকারিগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পশ্চিম উপকূলীয় অঞ্চলে সামরিক অভিযান সম্পন্ন করে নিরাপত্তা বাহিনী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থীদের দায়ী করে আগামী 30 দিনের মধ্যে তদন্ত করে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তার মিত্ররা দোষী হলেও শাস্তির আওতায় আনা হবে। আইন সকলের উপর সমানভাবে প্রযোজ্য হবে বলেও জানান আল শারা। প্রেসিডেন্ট আল শারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, শারা একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক জানান, নারী শিশুসহ বেসামরিকদের হত্যা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক প্রতিবেদন মিলেছে। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের বিচারের দাবি জানান। এদিকে সোমবার সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন ও যুক্তরাষ্ট্র সমর্থিত দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দীর্ঘ সময় ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ অঞ্চলের বেশিরভাগই এসডিএফ এর নিয়ন্ত্রণে ছিল। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতারের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছে শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। অবিলম্বে খলিলের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের দমন নীতির বিরুদ্ধে সোচ্চার মানবাধিকার সংগঠনগুলো।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ফেডারেল প্লাজায় বিক্ষোভে জড়ো হন শত শত মানুষ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার মাহমুদ খলিলের মুক্তির দাবি জানান তারা। এ ঘটনা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন বিক্ষোভকারীরা। এভাবেই শুরু হয়। আমরা যদি এখনই রুখে না দাঁড়াই তাহলে স্বাধীন মত প্রকাশের সুযোগ হারাতে হবে আমাদের। এই ঘটনায় বিক্ষোভ করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। লেনফেস্ট সেন্টারের সামনে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসনের দমননীতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। খলিলের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে আটক করে রাখায় তীব্র নিন্দা জানানো হয়। আমরা বিশ্বের সামনে স্বাধীনতার প্রতীক, অথচ আজ আমাদের এই এক শিক্ষার্থী রাজনৈতিক বন্দী। এটি আমেরিকার ইতিহাসের এক কালো অধ্যায়। এর আগে শনিবার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে থেকে মাহমুদ খলিলকে গ্রেফতার করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। প্রথমে ভিসা বাতিলের কথা বললেও পরে তার গ্রিন কার্ডও বাতিল করা হয়। গ্রেফতারের পর নিউ ইয়র্ক থেকে লুইজিয়ানার জেনা আইস ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে মাহমুদ খলিলকে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে ইলন মাস্কের প্রতি ক্ষোভ বাড়ছে মার্কিনদের। টেসলার বিরুদ্ধে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, এক ধাক্কায় শেয়ারের দাম কমল 15%। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির পর ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে হংকং থেকে দেশে ফিরলে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে তার নেতৃত্বাধীন দমন অভিযানকে ঘিরে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযানের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে ছিলেন দীর্ঘদিন। অবশেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার শাসনামলে কয়েক হাজার নিরপরাধ মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। ম্যানিলা বিমানবন্দরে অবতরণের পরই দুতার্তেকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে ইন্টারপোল ম্যানিলা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে। সরকারি সূত্রে জানা যায়, বর্তমানে তিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। দুতার্তে 2016 সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তবে তার এই অভিযান ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে আনুমানিক 12 থেকে 30 হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অধিকাংশ ভুক্তভোগী ছিলেন দরিদ্র জনগোষ্ঠীর সদস্য, যারা পুলিশ বা অজ্ঞাত হামলাকারীদের হাতে প্রাণ হারিয়েছেন। শুধু প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই নয়, এর আগে দাবাও শহরের মেয়র থাকাকালীনও একই নীতি গ্রহণ করেন দুতার্তে। আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে দেখা গেছে 2011 থেকে 2019 সাল পর্যন্ত তার শাসনামলে ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা আইসিসির বিচারের আওতায় এসেছে। ফিলিপিন্সের সরকার 2019 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করলেও দুতার্তের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলমান ছিল। তার গ্রেফতারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিচারের নতুন দৃষ্টান্ত তৈরি হলো বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে ইলন মাস্কের প্রতি ক্ষোভ বাড়ছে মার্কিনদের। হোয়াইট হাউসে তার কর্মকাণ্ডের জেরে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন শহরে, এমনকি গাড়ি ভাঙচুরও করা হয়েছে। এদিকে সোমবার মাস্কের টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় 15% কমে যায়। হু হু করে কমছে মাস্কের মোট সম্পদের মূল্য। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ককে। দায়িত্ব পেয়েই যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা USAIDর বহু কর্মী ছাঁটাই, বিদেশি সহায়তা বন্ধ, কর্মীদের হুমকি ধামকি দেয়া সহ নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন। এর জেরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাস্কের প্রতি ক্ষোভ বাড়ছে মার্কিন নাগরিকদের। এর প্রভাব পড়েছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও স্পেস এক্সে। সম্প্রতি শিকাগো, সিয়াটলে টেসলার বিরুদ্ধে প্রতিবাদ ও হামলার ঘটনা ঘটেছে। টেসলার শোরুম, চার্জিং স্টেশন ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিকে টেসলার শেয়ার বাজারেও ধস নেমেছে। সোমবার টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় 15% কমে যায়। এতে একদিনেই ক্ষতি হয় $16 বিলিয়ন।
2020 সালের পর টেসলার শেয়ার একদিনে এতটা পড়েনি। 2024 সালের 17 ডিসেম্বর টেসলার শেয়ারের দাম সর্বোচ্চ $479 পৌঁছে গিয়েছিল। বর্তমানে সেই সর্বোচ্চ রেট থেকে প্রায় 50% নিচে নেমে গেছে টেসলার শেয়ারের দাম। এদিকে ইলন মাস্কের নিজের মোট সম্পদের পরিমাণও কমছে হুহু করে। গত সপ্তাহে মাস্কের মোট সম্পদ ছিল $330 বিলিয়ন। সোমবার সন্ধ্যা পর্যন্ত 6.7% কমে তা দাঁড়ায় $301 বিলিয়ন। যদিও এখনও তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। গেল বৃহস্পতিবার চলতি বছর দ্বিতীয়বারের মতো উড্ডয়নের পরপরই বিস্ফোরিত হয় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটও। রাইসা জান্নাত, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কার্যক্রমে ব্যাঘাতের জন্য সাইবার হামলাকে দায়ী করেছে প্ল্যাটফর্মটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার দিনব্যাপী এক্স ব্যবহারকারীরা বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হন, যে জন্য সাইবার আক্রমণকে দায়ী করে মাস্ক বলেন, প্রতিনিয়ত তারা এ ধরনের আক্রমণের মুখোমুখি হলেও এবার এটি বেশ বড় পরিসরের হামলা ছিল। পরে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই আক্রমণ যে আইপি অ্যাড্রেস থেকে করা হয়েছে তা ইউক্রেন অঞ্চলে অবস্থিত। এ সময় উপস্থাপকের প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, অনেক কষ্টে সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগ এবং তার অন্যান্য ব্যবসা পরিচালনা করছেন তিনি। শ্রমিক ধর্মঘটে অচল জার্মানির বিভিন্ন বিমানবন্দর। স্থানীয় সময় সোমবার ধর্মঘটের কারণে দেশটির প্রায় সবগুলো বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। সোমবার জার্মানির বিমানবন্দর কর্মীদের ডাকা 24 ঘন্টার টানা ধর্মঘটে অচল দেশটির অন্তত 13টি বিমানবন্দর মিউনিখ, ব্রেমেন, ডুসেলডর্ফ, বন, কোলন, হানোভার, স্টুটগার্ট ও হামবুর্গ সহ অন্যান্য বিমানবন্দরে নানা বিভাগের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে ডাকা এই ধর্মঘটে কার্যত অচল হয়ে যায় স্বাভাবিক বিমান চলাচল। এতে বাতিল হয়ে যায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় 3,500 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ও আন্তর্জাতিক রুটের লাখ লাখ যাত্রী। দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতেই 1116টির মধ্যে 1050টি ফ্লাইট বাতিল করা হয়। একই চিত্র বার্লিন ব্রান্ডেনবুর্গ বিমানবন্দরেরও, সেখানেও একসঙ্গে 246টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন 70,000-এরও বেশি যাত্রী। এদের মধ্যে অনেক যাত্রীকেই পাঠিয়ে দেয়া হয় অন্যান্য বিমানবন্দরে। শিডিউল মতো ফ্লাইট না পেয়ে হতাশ হয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। ধর্মঘটের অবশ্যই যৌক্তিকতা আছে। ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, কর্মীদের অবশ্যই বেশি টাকার দরকার। আমাদের সুইজারল্যান্ডে ফ্লাই করার কথা, তার আগে রাতে ফ্রাঙ্কফুর্টে, তাই চেক ইন করার অপেক্ষায়, কিন্তু হঠাৎ শুনি বিমানবন্দরে ধর্মঘট। এত শর্ট নোটিসে এভাবে ধর্মঘটের ডাক দেয়া লজ্জাজনক। দেখুন, ধর্মঘটের কারণে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হইনি, কারণ আমাদের আগেই অভিহিত করা হয়েছে। দেখা যাক, একটা না একটা উপায় হবেই। এদিকে 8% বা মাসিক 350 ইউরো বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে জার্মান ট্রেড ইউনিয়ন ভ্যারি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনটির। আমাদের দাবি অনুযায়ী বেতন ভাতা বাড়ায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ, অথচ আলোচনার পর আলোচনাই শুধু হয়েছে। সামনের দিনেও বিমানের 5 লাখ কর্মীদের ন্যায্য মজুরি বাড়ানোর বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে অন্যান্য সংগঠনের মতো সামনে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে আবারও বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বেতন ভাতা বাড়ানো কিংবা সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে শুধু বিমানবন্দর কর্মীরাই নয়, একের পর এক ধর্মঘটে অস্থির অবস্থা বিরাজ করছে জার্মানির স্বাস্থ্যসেবা খাত, গণপরিবহন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পরিচ্ছন্ন বিভাগেও। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে অবশ্যই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে আসন্ন গ্রীষ্মকালকে কেন্দ্র করে বাড়ির টিনের ছাদ সাদা রং করা শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য ক্রমবর্ধমান গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মধ্যে বাড়িগুলোকে শীতল রাখা। একটি বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছেন স্থানীয় গবেষকরা।
গ্রীষ্মকালকে কেন্দ্র করে ভারতের গুজরাটে নেওয়া হলো এক অভিনব পন্থা। রাজ্যটির আহমেদাবাদ শহরের এক বস্তি এলাকায় 2000-এরও বেশি বাড়ির ছাদ সাদা রং করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রীষ্মের তাপ থেকে বাড়িকে সুরক্ষিত রাখার জন্য এমন অভিনব পন্থা বাছাই করেছেন একদল গবেষক। সাদা রঙের টিনগুলোকে নাম দেওয়া হয়েছে কুল রুফ বা শীতল ছাদ। এটি একটি বৈজ্ঞানিক গবেষণার অংশ, যার মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ তাপমাত্রা ও মানুষের স্বাস্থ্যের উপর এটি কী প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করবেন গবেষকরা। শীতল ছাদ কতটা তাপমাত্রা কমাতে সাহায্য করে তার ফলাফল নিয়ে করা হবে গবেষণা। যুক্তরাজ্য ভিত্তিক ওয়েলকাম ট্রাস্ট এই গবেষণায় সাহায্য করছে। আমরা একটি পরীক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা করতে চাই, যেখানে অর্ধেক মানুষকে শীতল ছাদ দেয়া হবে আর বাকিদের দেয়া হবে না। এরপর আমরা স্বাস্থ্য ও অভ্যন্তরীণ বিভিন্ন পরিবেশের উপর নজর রাখব। ঘরে তাপমাত্রা কমানোর প্রভাব সম্পর্কে বিস্তারিত গবেষণা করব। এই অঞ্চলের বেশিরভাগ বাড়ি ইট বা কনক্রিটের তৈরি, যেগুলো ছাদ টিন বা সিমেন্ট দিয়ে বানানো হয়, যা ঘরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। এতে করে বস্তির বাসিন্দারা অতিরিক্ত ঝুঁকির মুখে পড়েন। এর আগে গরমে অবস্থা খারাপ হলেও বর্তমানে ঘরের টিনে সাদা রং করার পর আগের চেয়ে ঘর ঠান্ডা থাকে বলে জানায় বাসিন্দারা। পাশাপাশি ফ্যান বন্ধ রেখেও থাকা যায় এবং ঘরের মেঝেতেও বসা যায় বলে জানান তারা। গবেষকরা এই শীতল ছাদের নিচে বসবাসকারীদের 1 বছরের অভিজ্ঞতা নিয়ে তথ্য সংগ্রহ করে বিস্তারিত গবেষণা করবেন। অর্জিতা শোয়েজিন, সময় সংবাদ। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন আবারও রেকর্ড করছে। 2025 সালে এ পর্যন্ত 4000-এর বেশি মানুষ এই রুটে ব্রিটেন প্রবেশ করেছে। শুধু মার্চ মাসের প্রথম 9 দিনেই গেছেন 2075 জন। ফ্রান্সের সঙ্গে রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন না হলে বছরে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শোয়েব কবিরের রিপোর্ট। 2025 সালে প্রতিদিনই নতুন নতুন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করছে। সম্প্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে শুধুমাত্র গত রোববারেই 4টি নৌকায় 237 জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর মার্চ মাসের 2 তারিখে একদিনেই 592 জন পার করেছে ইংলিশ চ্যানেল। বিশ্লেষকরা বলছেন এই হারে চলতে থাকলে 2025 সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে। সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে বোট দিয়ে যে ইউকেতে ইমিগ্রেন্ট ঢুকতেছে, প্রতি বছর বাড়তেছে। গত বছরের চেয়ে এবার বেশি, এর আগের বছরের চেয়ে আরও বেশি। বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর এই ঢল ঠেকাতে বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন রোডম্যাপ চুক্তি স্বাক্ষর করেছে। এতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে অতীতে নেওয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এই দেশের জনসংখ্যার যে নির্দিষ্ট যে ইয়েগুলো আছে, এরিয়াগুলো আছে, যেমন স্কুল, তারপরে জিপি, তারপরে হসপিটাল, তারপরে মানে অর্থনীতি, সবগুলো বিষয়ের উপর অনেক বেশি চাপ পড়বে। ইংলিশ চ্যানেলের এই ভয়াবহ পরিস্থিতি কবে শেষ হবে? নতুন চুক্তি কি আদৌ অবৈধ অভিবাসন রুখতে পারবে, নাকি 2025-এ যুক্তরাজ্যে আরও বড় রেকর্ড গড়তে যাচ্ছে? এমন নানা প্রশ্ন এখন উকি দিচ্ছে। উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে ছোট ছোট ডিঙ্গি নৌকায় প্রতিদিন শত শত অবৈধ অভিবাসী প্রবেশ করছে ব্রিটেনে। এই জনস্রোত ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। চিকিৎসা সেবায় ব্যবহৃত এই হেলিকপ্টারটি সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাডিসন কাউন্টিতে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই চালক এবং 2 জন স্বাস্থ্যকর্মী নিহত হন। জরুরি সেবায় ব্যবহৃত হলেও দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কোনো রোগী ছিল না বলে জানিয়েছে ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টারের মুখপাত্র। গোপনীয়তার স্বার্থে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। গুয়াতেমালার ভলকানো ফায়ার আগ্নেয়গিরিতে শুরু হয়েছে লাভা উদগীরণ। কর্তৃপক্ষ জানায় রাতভর অগ্ন্যুৎপাতের কারণে সোমবার পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। অঞ্চলটির 30,000-এর বেশি বাসিন্দা ঝুঁকিতে আছেন। এরই মধ্যে 300-র বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক।
ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে চীনের শিনজিয়াং প্রদেশ। গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার অঞ্চলটির কিছু অংশে তুষার ঝড় আঘাত হানে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, অবকাঠামো বরফে ঢেকে যায়। সড়কে বরফের আস্তর জমে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। বরফ সরাতে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। তবে অব্যাহত তুষারপাতের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে টহল যান ব্যবহার করছে পুলিশ। জাপানে নানা আয়োজনে 2011 সালের বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির 14তম বর্ষপূর্তি পালিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবা ফুকুশিমায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নেন। জাপানকে বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রতিরোধী দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নিহতদের শ্রদ্ধায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। 2011 সালের 11 মার্চের ভূমিকম্প ও সুনামির কারণে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়। 3টি রিঅ্যাক্টর গলে এই দুর্ঘটনায় নিহত হন 18,000-এর বেশি মানুষ।